জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকাই মুখ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা আছে, তবে তা প্রকাশের সময় আসেনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও সরকারের সাথে নানা আলোচনা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনের দিন তারিখ প্রকাশের সময় এখনও আসেনি জানিয়ে বলেন, সময় হলেই নির্বাচনের তারিখ জানাবে কমিশন। সবাই জানুন যে আমরা এইভাবে যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন, একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। অনির্দিষ্টকালের জন্য নতুন বাজার ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রয়োজনে কাল ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছে তারা। নিঃস্বার্থভাবে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও বহিষ্কারের সাথে জড়িত সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার দাবিতে সকাল 8:30 থেকে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে, তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় বেশ কিছু শিক্ষার্থী, তবে শিক্ষার্থীরা এখনও সড়ক থেকে সরেনি। প্রত্যেকটা জুলাই যোদ্ধা এবং তারা প্রত্যেকটা ছবি এখানে দেখতে পারবেন, তারা প্রত্যেকটা জুলাই যোদ্ধা, তাদেরকে দেখে তাদেরকে বহিষ্কার করা হলো। আমাদের বহিষ্কার অবৈধভাবে করা হয়েছে, কোনো রিজন নাই। আমাদের রিজন দেওয়া হয়েছে কি, ফেসবুকে পোস্ট করার জন্য, ফেসবুকে কমেন্ট করার জন্য। অনেককে বহিষ্কার করা হয়েছে জাস্ট ইমেইলের রিপ্লাই, বহিষ্কৃত স্টুডেন্টের ইমেইলের রিপ্লাইয়ের সাথে সেম হওয়ার জন্য। এই সব রিজনে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। একাডেমিক যে ক্ষতি হয়েছে তার সেই ক্ষতিপূরণ দিতে হবে, এবং আরও 4টি দাবি, যেগুলো বিশ্ববিদ্যালয় সংস্কারমূলক এবং সামগ্রিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংস্কারমূলক। এই মুহূর্তে শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত জানাতে নতুন বাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, আপনি সকাল থেকে সেখানে রয়েছেন, এই মুহূর্তে কর্মসূচির অবস্থা কি, শিক্ষার্থীরা কি বলছেন জানাবেন। সাজিদ, সকাল 8:30টায় যে কর্মসূচিটি শুরু হয়, অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যে নতুন বাজার ব্লকেড কর্মসূচিটি, সেটা কিন্তু এখন এই বেলা গড়ার পরেও কিন্তু আসলে আমরা দেখছি যে কর্মসূচিটি অব্যাহত রয়েছে। এখনো নতুন বাজারের যে সড়কটি আছে তার একটি পাশ কিন্তু আমরা দেখছি এখনো অবরুদ্ধ। সেই সড়ক দিয়ে আসলে কোনো রকমের যান চলাচল যেমন করতে পারছি না, তেমনি কোনো ধরনের আসলে চলাচলও কিন্তু এই সড়কে নেই। শিক্ষার্থীদের সাথে কিছুক্ষণ আগেই যদি একটু অগ্রগতি বলি, কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি যে পুলিশের একটি দল শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছে। শিক্ষার্থীরা শুরুতে কথা বলতে না চাইলেও পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু পুলিশের সাথে গিয়েছে কথা বলতে। এখানকার সর্বশেষ যে অবস্থা, যেটি আমরা যদি দেখাই, এখনো শিক্ষার্থীরা কিন্তু মূল সড়ক যেটা আছে সেই সড়কের মধ্যে কিন্তু অবরোধ করে রয়েছে, এবং সেখানে কিন্তু তারা তাদের সেই অবস্থানটি কিন্তু তারা ধরে রেখেছে। শিক্ষার্থীদের একটু 12টার দিকে যে একটি ব্রিফ হয়েছে, সেখানে তারা যেটি বলার চেষ্টা করেছে যে তাদের এই অবস্থান কর্মসূচিটি, অর্থাৎ নতুন বাজার ব্লকেড কর্মসূচিটি কিন্তু তারা অব্যাহত রাখবেন, এবং তারা বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তারা আগামীকাল সমগ্র ঢাকায় ব্লকেড কর্মসূচি কিন্তু তারা দিবেন। এবং একটি হুঁশিয়ারিও কিন্তু তারা এই ব্লকেড কর্মসূচি থেকে 12টায় যখন তারা ব্রিফ করেছে সাংবাদিকদের, তখন তারা বলেছে। এখানকার যে পরিস্থিতি যদি একটু বলি, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, এই
রোদ এবং গরমের মধ্যেই কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীরা তাদের যে অবস্থানটি কর্মসূচিটি রয়েছে সেটি পালন করছে এবং তারা সড়কে তাদের অবস্থানটি ধরে রেখেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে উঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা পুলিশেরও অ্যাকশন দেখেছি। পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে, তাদের সরিয়ে দেওয়ার বিভিন্ন চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা কিন্তু আমরা আসলে সফল হতে দেখিনি। আমরা এখানে অনেক আহত শিক্ষার্থীদের দেখছি, তারা আহত হয়ে এখনো কিন্তু এখানে অবস্থান নিচ্ছে, তাদের প্রাথমিক চিকিৎসা হচ্ছে, সেটাও আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের যে পাশটি আছে সেই পাশটি কিন্তু এখনো পুরোপুরি কিন্তু অচল অবস্থায় রয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু আসলে যান চলাচল যেটি আছে সেটি বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গণপরিবহন থেকে ব্যক্তিগত যান সবই কিন্তু আসলে এই অবরোধের কারণে এখনো সড়কে আটকা রয়েছে। সেটি কিন্তু সেই সকাল থেকেই কিন্তু আসলে এই অবরোধটি চলছে এবং এই সকাল থেকেই কিন্তু এই যানবাহনগুলো কিন্তু ঠায় আসলে দাঁড়িয়ে রয়েছে, তাদের আসলে চলাচলের কোনো সুযোগ নেই এবং শিক্ষার্থীরা বলছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচিটি অব্যাহত রাখবে। তো এখন সামনে দেখার বিষয় যে শিক্ষার্থীদের সাথে যে পুলিশের যে সমঝোতার চেষ্টাটি হচ্ছে সেটি যদি কতটুকু সফল হয় তার উপরেই কিন্তু আসলে এই কর্মসূচির ভবিষ্যৎ নির্ভর করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিদ। ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল। ফেনীর মুহুরী নদী ও বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এর আগে বৃহস্পতিবার রাতে উজানের ঢল আর ভারী বৃষ্টিতে উত্তর বরিয়া এলাকার বাঁধ ভেঙে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানি প্রবেশ করে উত্তর বরিয়া গ্রামসহ আশপাশের আরও 5টি গ্রামে। এতে বাড়িঘরে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়ে বাসিন্দারা। এছাড়া ফুলগাজী বাজারে পানি ওঠায় ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন দোকানের মালামাল। পানি উন্নয়ন বোর্ড জানায় বর্তমানে মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বাঁধের ঝুঁকিপূর্ণ ও ভাঙন কবলিত স্থানগুলো মেরামতে আনা হয়েছে জিও ব্যাগ। গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়ায় মুহুরী নদীর আর কোথাও বাঁধ ভাঙার ঘটনা ঘটেনি। এর আগে গেল বৃহস্পতিবার রাতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফুলগাজীর উত্তর বরিয়া, দক্ষিণ বরিয়া, বিজয়পুর, বসন্তপুর, বশিকপুর সহ পার্শ্ববর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। রামচন্দ্রপুর খালসহ রাজধানীর সব খালে স্বাভাবিক প্রবাহ ফেরাতে কাজ করছে সরকার, জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপদেষ্টা বলেন, আগের চেয়ে আলাদাভাবে এসব খাল পরিষ্কারে অভিযান পরিচালনা হচ্ছে, যার মূল উদ্দেশ্য টেকসই সাফল্য। একবার পরিষ্কার করার পর যাতে পুনরায় খাল দখল ও আবর্জনা স্তূপ না হয় সেজন্য বছরব্যাপী নানা কর্মসূচি চালানোর কথা জানান উপদেষ্টা। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেও স্থানীয় বাসিন্দাদের এমন কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এ সময় উপস্থিত ছিলেন। রামচন্দ্রপুর খাল পরিষ্কার অভিযানে প্রায় 3 শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। রামচন্দ্রপুর খাল যদি আমরা না বাঁচাই, এটা কিন্তু এটা একটা প্রতীকী আবেদন আছে। রামচন্দ্রপুর খাল, সুভাদ্রা খাল, তো এই দুটোরই আমরা কাজ শুরু করেছি। জনগণকেও কিন্তু সচেতন হতে হবে। এখন আপনার এখানে ময়লা নিতে আসে না বলে কি আপনি খালের মধ্যে সব ফেলে দেবেন? তাও তো হতে পারে না। ফলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই এরা একটা অ্যাওয়ারনেস করবে, তাদেরকে বলবে ময়লা কিভাবে রাখতে হবে। রাতে কেউ যদি এটা চুরি করে ময়লা ফেলে, এটা অ্যাওয়ারনেসের বাইরে আসলে পুলিশিং করে কিন্তু এটা পসিবল না। তো আমরা অ্যাওয়ারনেস করছি এবং আমাদের আপনারা দেখেছেন যে এবার কোরবানিতে আমরা কিভাবে একদম টাইমলি শহরটাকে পরিষ্কার করতে পেরেছি, গন্ধমুক্ত করতে পেরেছি। ডেঙ্গুর হটস্পট বরগুনায় দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে। সকাল 11টা পর্যন্ত গেল 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 65 জন। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 2251 জন। সরকারি হিসেবে উপকূলীয় এই জেলায় ডেঙ্গুতে মারা গেছেন 5 জন, বেসরকারি হিসেবে যা 10 জনের বেশি। এমন অবস্থায় কয়েকদিনের বৃষ্টিতে ব্যাহত হয়েছে মশক নিধন কার্যক্রম। সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসলে আবারও কাজ শুরু করে জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এদিকে জেলা জুড়ে ডেঙ্গুর প্রকোপে আতঙ্কিত বাসিন্দারা, তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি বাসিন্দাদের। নানা আয়োজনে পালিত হলো বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে নৌ উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, দেশে 10,000 কিলোমিটারের বেশি সমুদ্রপথ মৎস্য সম্পদ আহরণের একটি বড় জায়গা। ব্যক্তিগতভাবে মৎস্য আহরণ আবেদনের আহ্বান জানান উপদেষ্টা। এছাড়া মহেশখালীতে আন্তর্জাতিক মানের ডক ইয়ার্ডে বিনিয়োগের আহ্বান জানান তিনি। আয়োজনে বিশেষ অতিথি ছিলেন নৌপ্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান।
এ সময় বক্তারা বলেন, সমুদ্রে দেশি বিদেশি জাহাজের নিরাপদ চলাচল ও টেকসই সামুদ্রিক সম্পদ আহরণে হাইড্রোগ্রাফিক তথ্য উপাত্ত মূল চালিকা শক্তি। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার ৭০তম সদস্য দেশ বাংলাদেশ। Hydrographic imaging is with the Navy, particularly with the Rear Admiral Musa. I think this is a high time that we can take the initiative. It will be very good for Bangladesh if we have a holistic sort of institution for hydrography where fishery and others can always pull and put together. This is very, very important for our country, and I believe for our future of the 21st century. রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করে নির্বাচনের সময় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা, অগ্রগতি এবং পরিকল্পনা প্রণয়ন শীর্ষক আঞ্চলিক কর্মশালায় তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছেন কৃষক ও আলু ব্যবসায়ীরা। সকাল 11টার দিকে শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজারে মানববন্ধন করেন তারা। বক্তাদের অভিযোগ, আলুর উৎপাদন খরচ কেজি প্রতি 13 টাকা 90 পয়সা, কিন্তু পাইকারি বাজারে তা বিক্রি হচ্ছে 13 টাকা কেজি দরে। এই অবস্থায় হিমাগার পরিচালনায় খরচ না বাড়লেও প্রতি কেজিতে সংরক্ষণ খরচ রাখা হচ্ছে 7.25 টাকা। এ কারণে হিমাগারেও আলু রাখতে পারছেন না কৃষকরা। সব মিলিয়ে লোকসানে পড়তে হচ্ছে তাদের। এ সময় হিমাগারের খরচ কমানোর দাবি জানান তারা। বন্যার আশঙ্কা থেকে রক্ষায় কুমিল্লায় গোমতী নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। নদীর তীরে 8 কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে মাটি ফেলা হচ্ছে। সকাল থেকে বাঁধের ঝুঁকিপূর্ণ এলাকা মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় ক্ষতিগ্রস্ত বাঁধে মাটি দিয়ে মেরামত করা হয়। এর আগে বন্যার বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ড। গেল বছরে ভয়াবহ বন্যায় গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা। বাঁধ ঝুঁকিপূর্ণ থাকায় অন্তত 20টি পয়েন্টে ভেঙে যাওয়ার উপক্রম হয়। এ সময় ঝুঁকিপূর্ণ স্থানে বালুর বস্তা ফেলে ভাঙন রোধে চেষ্টা করে এলাকাবাসী। বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় বাঁধ মেরামত সহ সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযানও চালায় পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন। শনিবার প্রথম প্রহরে মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এতে তেল আবিবের একটি আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে আগুন। যদিও সবকটি মিসাইল প্রতিহতের দাবি করেছে আইডিএফ। বিপরীতে আইআরজিসির দাবি, সংঘাত শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হয়েছে 18 দফা হামলা। সবশেষ হামলায় নেভাটিম ও হাটজেরিম বিমান ঘাঁটির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সামরিক স্থাপনা। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে 15টি বিমানের মাধ্যমে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন আইআরজিসির ড্রোন ইউনিটের কমান্ডার ও কুদুস ফোর্সের ফিলিস্তিন শাখার কমান্ডার। এদিকে মার্কিন প্রেসিডেন্টের দাবি, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের জন্য কিছুটা কঠোর হয়েছেন তিনি। এজন্য ইরানকে 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি করেন, ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা নেই ইসরায়েলের। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের দিনভর হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 82 ফিলিস্তিনি, যাদের মধ্যে ত্রাণ নেয়ার সময় হত্যা করা হয়েছে কমপক্ষে 34 জনকে। বর্তমানে উপত্যকায় একমাত্র সংস্থা হিসেবে ত্রাণ সরবরাহ করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। তবে কার্যক্রম শুরুর 1 মাস পর আগেই সংস্থাটি থেকে ত্রাণ নেয়ার সময় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 4 শতাধিক। এদিকে পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় গাজা উপত্যকা মানবসৃষ্ট খরার ঝুঁকিতে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।